দেখুন আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি এখন দেখা করতে পারবেন না, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কালকে আসুন। দেখুন স্যার, কেডি স্যার, আরে শুধু কি আপনি হলো, আমাকে কি হলো? বাঁচাতে দাঁড়ান, পারেন। দাঁড়ান, দাঁড়ান, আগে বসুন 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 বসুন। এই নিন, আপনি একটু জল খান। এবার বলুন। আমার নাম বদ্রি সিং, আর আমি একজন সায়েন্টিস্ট, আইআইটি থেকে গোল্ড মেডেলিস্ট। শুধু আপনি আমাকে নির্দোষ প্রমাণ করতে পারেন। নির্দোষ? কেন, কি করেছেন আপনি? মার্ডার হতে চলেছে। হত্যা? কাকে হত্যা? শ্রীনাথ উপাধ্যায়। কোনোভাবে আপনি পদ্মশ্রী উপাধ্যায় বাবুর কথা বলছেন না তো? হ্যাঁ, উনি মাইক্রোচিপ ডিজাইনার, ফেমাস বিজ্ঞানী আর ফেমাস সায়েন্টিস্ট প্রফেসর উপাধ্যায়। ওনার মার্ডার কালকে সকালে 3:47, 24শে জুলাই হতে চলেছে। আজ তো 23 তারিখ। ওনাকে বাঁচাতে শুধু 8 ঘন্টা 11 মিনিট বাকি রয়েছে। তো আপনি আমাকে এটা বলছেন যে আপনি ওনাকে হত্যা করতে চলেছেন? আমি ওনাকে হত্যা করব না, আমি নির্দোষ, এরকম আমি কিচ্ছু করতে চাই না। না, খুন যখন হয়নি তখন তুমি দোষী কিভাবে হলে? কারণ এই কথাটা উনি নিজের মুখেই বলেছেন। প্রফেসর সাহেবকে হত্যা করা হবে। সর্বপ্রথম উনি এটা কি করে জানলেন? উনি আপনাকে এই কথাটা বলেছেন যে ওনাকে হত্যা করা হবে? আমরা সবাই এটা জানি যে উপাধ্যায় বাবু শুধু একজন জ্ঞানী মানুষ নন, উনি একজন অনেক বড় বিজ্ঞানীও। উনি বলেছেন আমি ওনাকে মার্ডার করব, আর কাল আমাকে পুলিশ অ্যারেস্ট করে নেবে। প্রত্যক্ষ থাকলে কখনো কিন্তু প্রমাণের প্রয়োজন পড়ে না। কি মনে হচ্ছে তোমার, প্রফেসর সাহেব যেটা বলেছেন সেটা কি হতে পারে? একদমই স্যার। যেমন হাইড্রোজেনের 2 ভাগ আর অক্সিজেনের 1 ভাগ মিলে জল তৈরি হয়, ঠিক সেই রকম ভাবে প্রফেসরের কথা ঠিক হবেই হবে। না, তাহলে আপনি আমার কাছে কেন এসেছেন? হত্যাটা হয়নি এখনো, আপনি হত্যাকারী নন, আপনি হত্যা করতে চান না। তো এর মধ্যে দোষী আর নির্দোষ হওয়ার প্রশ্নটাই কোথা থেকে উঠছে? পুলিশের কাছে চলে যান আপনি। এই কাজটা শুধু আপনি করতে পারেন, আর কেউ না। আপনি আমার কাছে একজন ভগবানের মতো। অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি আমাকে বাঁচাতে পারেন। শুনে না, বদ্রির ওপর সেভাবে নজর রাখবে যেভাবে চিল তার নিশানার দিকে নজর রাখে। ইয়েস স্যার। আর এটা সুনিশ্চিত করবে যে ও কার্যালয় ছেড়ে যেন কোথাও না যায়। শ্রবণ, তুই চল আমার সঙ্গে। কোথায় বস? যাকে হত্যা করা হবে তাকে একটু জিজ্ঞাসাবাদ করতে চল। কোথাও দেখেছি আপনাকে। দেখে থাকবি হয়তো, আমরা এমনিতে অনেক বেশি ফেমাস। হ্যাঁ, টিভিতে প্রায় আমাদের দেখা হয়, বুঝলি? তুই গেট খোল। হ্যাঁ, খুলছে। হ্যালো মিস্টার পাঠক, মিস্টার উপাধ্যায় অপেক্ষা করছেন, দিস ওয়ে। নমস্কার উপাধ্যায় বাবু। ওয়েলকাম, ওয়েলকাম মিস্টার পাঠক, দ্য ডিফেন্ডার অব দ্য লয়ার। হ্যাঁ, আসুন আসুন, বসুন। উপাধ্যায় বাবু, এটা তো সবাই জানেন যে আপনি একজন বিশিষ্ট বৈজ্ঞানিক। বিজ্ঞানের ক্ষেত্রে অনেক সম্মান আপনি পেয়েছেন, অনেক পুরস্কারও আপনি পেয়েছেন, পদ্মশ্রীও। এটা আমি বুঝতে পারছি না যে এই বদ্রি সিং আপনার বিষয়ে খারাপ কথা কেন বলছে। আমার রিওয়ার্ডের হিসেব রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আপনিও কিছু কম নন মিস্টার কেডি পাঠক। কিন্তু আমার এটাই দুঃখ, আপনার সাকসেসের 100% খুব শীঘ্রই পূর্ণ হতে চলেছে। আমি একজন সায়েন্টিস্ট, কিন্তু আমি তবু ভাগ্যকে বিশ্বাস করি। আর আমার ভাগ্য হলো এটা যে আপনার ক্লায়েন্ট বদ্রি সিং আমাকে হত্যা করবে বলেছে।
আমি ওনাকে হত্যা করব না, আমি নির্দোষ, এরকম আমি কিচ্ছু করতে চাই না। এক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই সময় বদ্রি সিং আমাদের অফিসে রয়েছেন, তার উপর নজর রাখা হচ্ছে, উনি ওখান থেকে বেরোতে পারবেন না। সারপ্রাইজ? ওর মতো মিথ্যাচারী মানুষের আপনাকে কেন দরকার হলো? আমি ওর জন্য কি কি করিনি? ওকে আমি ফার্স্ট ব্রেক দিয়েছি, আর ও কি করলো? আমার আইডিয়াটাই চুরি করে নিল। আর যখন আমি ওকে হাতে হাতে ধরলাম, তো জানেন তখন আমাকে ও কি বলেছিল? ও আমায় বলল যে ও আমায় প্রাণে মেরে ফেলবে। শুধু এটাই নয়, ও আমার মৃত্যুর দিন আর ডেটটাও ফাইনাল করে ফেলেছে। উপাধ্যায় বাবু, আপনি তো জানেন নিশ্চয়ই যে আমি সবসময় ন্যায় আর সত্যির পথ ধরে চলি। আমি আপনাকে আশ্বাস দিয়ে বলতে পারি, বদ্রি সিং এর মনে কিন্তু আপনাকে মারার কোনো রকম উদ্দেশ্য নেই। মিস্টার পাঠক, এই ছেলে ভোলানো কথাগুলো আপনি আপনার কোর্টের জন্য তুলে রাখুন। উপাধ্যায় বাবু, এখন আপনি বলুন যে এই বদ্রি সিং এর কি লাভ হবে, কি পাবেন উনি আপনাকে হত্যা করে? আমিও কত বড় একজন বোকা মানুষ। আমার জানা উচিত ছিল যে টাকার জন্য আপনি এই খুনিকে মদত দিচ্ছেন। সিকিউরিটি, সাহেবকে দরজা পর্যন্ত পৌঁছে দাও। না না, ধন্যবাদ, আমি একা একা চলে যেতে পারবো। শ্রবণ, হ্যাঁ বস। একটা কাজ কর, তুই আবারও ফ্যাক্টরিতে চলে যা। হ্যাঁ বস। গার্ডকে বাঁচিয়ে ওখানে লুকিয়ে লুকিয়ে ব্যাপারগুলো দেখ, আর আমাকে ফোন করতে থাকবি। সব ঠিক আছে এখানে? হ্যাঁ। বদ্রি, আমি উপাধ্যায় বাবুর সঙ্গে দেখা করলাম, খুবই বড় মনের মানুষ। ওনাকে দেখে এটা কখনো বোঝা যায় না যে উনি এত বড় একজন জিনিয়াস ছিলেন। এমনিতেও গত কয়েক বছরে উনি তেমন কোনো ফিনোমিনিয়াল কাজও করেননি, যার জন্য লোকে ওনাকে অনেক প্রশংসা করে। কিন্তু গতবারে ওনার ইনভেনশন এত সাকসেসফুল হয়েছিল, সেই সমস্ত নাম ভাঙেই চলছে। এত ইন্টেলিজেন্ট মানুষ আর আজ ওনার এই অবস্থা, এরকম সময় তো মানুষ ভেঙেই পড়বে। আর এই ধরনের লোকেরা নিজের পপুলারিটিকে বাঁচিয়ে রাখার জন্য অনেক কিছুই করতে পারে। আই মিন, নিজের জীবনকেও বাজি রাখতে পারে। মৃত্যু ভয় তো যে কোনো ব্যক্তির ঘুম কেড়ে নিতে পারে। না কেডি স্যার, আমরা সায়েন্টিস্ট লোকেরা একটু অন্য ধাতের হই। নিজের এক্সপেরিমেন্টকে প্রুভ করার জন্য আমরা নিজেদেরকে সমস্যায় ফেলতে ভয় পাই না, জীবনও বাজি রাখতে পারি। যতদূর আমার জ্ঞান আছে এই বিষয়ে বৈজ্ঞানিকদের সম্বন্ধে, সেইটা অনুযায়ী তো এরকম অনেক বৈজ্ঞানিক রয়েছে যারা অন্যদের কাজ, অন্যদের উপলব্ধি, অন্যদের থিসিস চুরি করে থাকেন। আর তাছাড়া আপনার ইঙ্গিতটা ঠিক কোন দিকে? ঠিক আছে, আমি আপনাকে সবকিছু ডিটেলসে বলছি। আমি একটু রেস্টরুম থেকে আসছি। দরজা পেরিয়ে ওই ডান দিকে। হ্যাঁ শ্রবণ, বল। বস, এই যে উপাধ্যায় আছে না, পুরো রাত মানে সারা রাত নিজের অফিসে বসে আছে বস। সময় নির্দেশটা কিন্তু ধীরে ধীরে তার গন্তব্যের দিকে এগোচ্ছে, তুই সজাগ থাক সেখানে। হ্যাঁ বস। বদ্রি, বদ্রি, বদ্রি। হ্যাঁ শোন, বল। বস, এখন একটা গাড়ি এলো, মানে বলতে পারো 3 নম্বর কেউ আছে এখানে। বস, ও কিন্তু ওই উপাধ্যায়ের অফিসের দিকে এগোচ্ছে বস। তো বনসল আর তার নিরাপত্তা রক্ষীরা কোথায়? আরে এইখানে তো ছিল বস, কি জানি কোথায় গেল।
তুই দেখেছিস ওই ব্যক্তিকে? কে সে? বস, উপাধ্যায়ের মার্ডার হয়ে গেছে বস, গুলি মেরে দিয়েছে। তুই অফিসের আশপাশে কিন্তু যাস না, আর যত তাড়াতাড়ি সম্ভব ফ্যাক্টরি থেকে বেরিয়ে আয়। হ্যাঁ, বেরিয়ে যাচ্ছি। বদ্রি, ইওর অনার, আমি আজ কিছু বলতে চাই না। আমি আমার সিনিয়র কেডি পাঠক স্যারকে কিছু প্রশ্ন করতে চাই। ওনাকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। জয়সওয়াল বাবু, আপনি তো সব জানতা, আপনার আমার থেকে কি জানার প্রয়োজন পড়লো আবার? এই যে আপনার মক্কেল মশাই, আচ্ছা ইনি কবে এসেছিলেন আপনার কাছে? মানে এটা বলতে যে স্যার আমার কেসটা নিন, ডিফেন্ড করুন আমাকে, মানে যা বলেছিলেন। 23 তারিখ সোমবার। আপনার মক্কেল আপনার কাছে এসেছিল এটা বলতে যে খুন হতে চলেছে, তো আপনি আমার অ্যালিবাই, মানে স্যার আপনি অ্যালিবাই হয়ে যান, মানে খুন যখন হয়েছে তখন ও আপনার সামনেই ছিল। হ্যাঁ, আপনার কথা একদমই ঠিক। বদ্রি সিং জানতেন যে এই হত্যার অভিযোগটা তার উপর আসতে চলেছে, আর উনি চাইছিলেন যে যখন এই অভিযোগটা তার দিকে আসবে তখন এই বিষয়টা পরিষ্কার থাকুক যে ওই সময়, হত্যার সময় উনি ওই ঘটনাস্থলে নন, আমার অফিসে সেদিন উপস্থিত ছিলেন। তার মানে ছিলেন, উপস্থিত ছিলেন। আগে আমার সম্মুখেই ছিলেন। সুনয়না দেবী যখন খুন হয়েছিল তখন আপনার মক্কেল বদ্রিবাবু, তখন কি উনি আপনার সামনে ছিলেন, মানে আপনার চোখের সামনে? আগে হত্যা হওয়ার কিছু সময় আগে উনি রেস্টরুমে গেছিলেন, আর উনি রেস্টরুমেই ছিলেন যখন কেডি স্যার জানতে পারলেন যে উপাধ্যায় বাবুর মৃত্যু হয়েছে। কত সময়ের জন্য উনি রেস্টরুমে গেছিলেন? আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। আপনি তো জানেনই না কতটা সময়ের জন্য বদ্রিবাবু আপনার চোখের সামনে উপস্থিত ছিলেন না, সেটা আমি জানি। ইওর অনার, বদ্রিবাবু নির্দোষ এটা প্রমাণ করতে কেডি পাঠক স্যারের অফিসে ক্যামেরা লাগানো হয়েছিল, এইটা প্রমাণ করতে যে যখন খুন হয়েছিল তখন বদ্রিবাবু ওখানে ছিলেন। পাঠক সাহেব আমাকে ওই রেকর্ডিংটা দিয়েছিলেন। আমি কিছু বলতে চাই না, আমি দেখাবো ইওর অনার। এই দেখুন, বদ্রিবাবু রেস্টরুমে যাচ্ছেন, উনি বাথরুমের দিকে যাচ্ছেন। সময়টা কত বলতে পারবেন? 3:31 AM। ইওর অনার, এরপর দেখুন, আর এইটা বদ্রিবাবু বাথরুম থেকে বেরিয়েছেন ইওর অনার, আর কি করে বেরিয়েছেন আপাতত আমরা সেইটা আলোচনা করব না, কিন্তু কটার সময় উনি বেরোলেন এইটা আমি না, সুনয়না দেবী আপনাকে বলবেন। বলুন। 4:01 AM। ভেতরে গেলেন ভোর 3:31-এ আর বাইরে এলেন ভোর 4:01-এ। ইওর অনার, খুন হয়েছিল ভোর 3:47-এ। তার মানে বদ্রিবাবুর কাছে 16 মিনিট আগেই ছিল ঘটনাটা ঘটানোর জন্য, আর 14 মিনিট পরে ছিল বাথরুমে ফিরে আসার জন্য। উনি ঠিক কোথা থেকে এলেন এটা সুনয়না দেবীর কাছে জিজ্ঞাসা করব। সুনয়না দেবী, এটা বলুন যে বাথরুমে উনি গিয়েছিলেন সেখান থেকে ওনার ওই সায়েন্টিফিক ফ্যাক্টরি ঠিক কতটা দূরে ছিল? আমি বলবো 5 কিলোমিটার। 5 কিলোমিটার। ভোর 3:30-এর সময় ইওর অনার কোনো ট্রাফিক থাকে না, সেই সময় 5 মিনিট লাগবে, ম্যাক্সিমাম 7 মিনিট লাগতে পারে। আর আমি এক্ষুনি বললাম ওনার কাছে 16 মিনিট ছিল টু কমিট দ্য ক্রাইম। তো উনি কি করেছেন এটাও সুনয়না দেবীর কাছে জানতে চাইবো। আর কিভাবে করলো এটা বলুন। যে বাথরুমে উনি গেছিলেন সেখানে জানলা ছিল? আপনি জানেন না, কিন্তু বাথরুমে তো জানলা থাকে। আপনার বাড়িতে বাথরুম নেই? জানলা থাকে। আর সেই জানলারই সদ্ব্যবহার করেছেন বদ্রিবাবু। বাথরুমের জানলা দিয়ে বাইরে গেছিলেন, গাড়ি যেটা নিচে দাঁড় করানো ছিল সেই গাড়িতে বসলেন, নিজেদের সায়েন্টিফিক ফ্যাক্টরিতে গেলেন, ওখানে গিয়ে উনি খুন করলেন, আর ওই গাড়িতেই আবার ফিরে এলেন, সেই একই জায়গায় গাড়ি দাঁড় করালেন, ওই জানলা দিয়ে বাথরুমে এলেন, বাথরুম থেকে বাইরে বেরোলেন, আর সেই সময়টা ছিল তার মানে তো ভোর এটা নয় যে 4:01। আই অবজেক্ট ইওর অনার। জয়সওয়াল বাবু শুধুমাত্র তার কল্পনার উপর ভিত্তি করে এই গল্পগুলো বলে যাচ্ছেন। অবজেকশন সাস্টেইনড। এটা তো আমি বলতেই পারি যে আমি যে বর্ণনা করলাম সেটা হয়তো কাল্পনিক হতে পারে, কিন্তু এখানে যেটা দেখানো হয়েছে রেকর্ডিং এ এটা তো কোনো কল্পনা নয়, এটা ফ্যাক্ট।
30 মিনিটের জন্য বদ্রীবাবু সেখানে উপস্থিত ছিলেন না। উনি কোথায় ছিলেন না ইনি জানেন, না না উনি জানেন, না এনার চোখের সামনে ছিলেন, না ওনার চোখের সামনে ছিলেন। তার মানে তো এটাই হতে পারে যে একটু আগে, কিছুক্ষণ আগে কাঠগড়ায় দাঁড়িয়ে পাঠকবাবু আমাকে বলেছিলেন যে উনি আপনার চোখের নাকি সামনেই ছিলেন। তার মানে এটা হলো কন্টেম্পট অফ কোর্ট। আমি অনুরোধ করব আদালতের সামনে যে পাঠকবাবুকেও গ্রেফতার করা হোক। অর্ডার অর্ডার সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। কিন্তু উইথ ডিউ রেসপেক্ট, উনি আমাদের সিনিয়র, খুব বড় একজন উকিল। তো আমি চাইবো একবার উনি কাঠগড়ায় আসুন, আমি ওনাকে প্রশ্ন করি, আমি প্রমাণ করি, তারপর আপনি ওনাকে গ্রেপ্তারের নির্দেশ দেন প্লিজ। অনুমতি দিলাম। ইওর অনার, প্রসিকিউটর সাহেব হত্যার সময় বদ্রি সিং এর উপস্থিত সংক্রান্ত যে কটা প্রশ্ন করেছেন আমি সত্যি সত্যি সেগুলোর উত্তর দিয়েছি। এবার যদি আপনি অনুমতি দেন তো আমি আদালতে এটা প্রমাণ করতে চাইব যে বদ্রি সিং স্বর্গীয় উপাধ্যায় মহাশয়ের হত্যাকারী নন। Prosecution's motion denied. Mr. Pathak, you may resume your case. শালিনী দেবী, ওই রাতে ঠিক কি হয়েছিল প্লিজ একটু বলুন। আমি আমার সিটেই বসে কাজ করছিলাম আর হঠাৎই প্রচন্ড গতিতে কম্পাউন্ডে একটা গাড়ি আসার আওয়াজ পেলাম। এটা টুপি, এটা জ্যাকেট, আচ্ছা এগুলোই কি দেখেছিলেন আপনি? আগে হ্যাঁ। পাঠক সাহেব, আপনি কি কোনো প্রশ্ন করতে চাইবেন? জিজ্ঞেস করেই নিচ্ছি, ধন্যবাদ। আচ্ছা আপনি একটু স্পষ্ট করে বলুন, ওই গাড়িটাকে আপনি ভেতরে যেতে বাইরে আসতে দেখেন? আগে না, দেখিনি, আমি শুধু আওয়াজ শুনেছিলাম। না মানে গাড়ির আওয়াজ শুনেছিলেন যখন, তো যে কোনো গাড়ি হতে পারে। গাড়ি মানে সব গাড়ির আওয়াজ প্রায় একই রকম শুনতে লাগে। হ্যাঁ। এই যে কালো জ্যাকেট আর কালো টুপি পরে ভদ্রলোক ছিলেন, সেটা কি আমার মক্কেল ছিলেন? আপনি দেখেছিলেন তাকে, ওনাকে ওই ঘটনাস্থলে? না, আমি ওকে দেখতে পাইনি কারণ ও তখন দৌড়ে পালাচ্ছিল। তার মানে আপনি পিছন থেকে কোনো ব্যক্তিকে কালো রঙের জ্যাকেট পরে বা কালো রঙের টুপি পরা অবস্থায় দেখেছিলেন। তাহলে ওই লোকটি এরকম জামা কাপড় পরে অন্য কোনো ব্যক্তিও হতে পারেন। হ্যাঁ, সেটা হতে পারে। আচ্ছা ক্ষমা চেয়ে নিচ্ছি, ব্যক্তিগত প্রশ্ন কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে হবে যে এরকমটা জানতে পেরেছি আমরা যে আপনার মা আপনার পড়াশোনার জন্য অনেকটা পরিমাণ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন নিজের বাড়িটা বন্ধক রেখে। সত্যি কি এটা? হ্যাঁ, এটা সত্যি যে আমার বাবার মৃত্যুর পর আমার মা দিন-রাত পরিশ্রম করে আমাকে আর আমার বোনকে মানুষ করেছে। কিন্তু যে এডুকেশন লোনের কথা আপনি বলছেন, ওর ইএমআই দেওয়া আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ জানি আমরা এই কথাটা, আর এই বিষয়টাও আমরা জানি যে উপাধ্যায় সায়েন্টিফিক প্রসেসেস থেকে যে বেতনটা আপনি পেতেন সেটার তো অর্ধেকেরও বেশি টাকা এই লোন পরিশোধ করতেই চলে যেত। তো জিজ্ঞেস করতে চাইবো আমি আপনাকে যে রোজকার জীবনযাপনের যে খরচা সেটা চালাতে নিশ্চয়ই খুব সমস্যা হতো আপনার। আমি একটা প্রশ্ন করতে চাইবো পাঠক সাহেবের কাছে অনার, যে ওনার মান্থলি ইনকাম কত, ওনার ডেইলি এক্সপেন্সেস কত, এইসব প্রশ্ন করে কি উনি প্রমাণ করতে চাইছেন? ইওর অনার, আমি এবার জিজ্ঞেস করতে চাইবো যে বারবার আমাকে আটকে দিয়ে জসওয়াল সাহেবের কি প্রাপ্তিযোগ ঘটে। যে প্রশ্নটা উনি করলেন তার উত্তর ইওর অনার আমার কাছে এখানে ব্যাংক অ্যাকাউন্টের তালিকা এখানে রয়েছে অনার, যেটা দেখে আপনিও বুঝতে পেরে যাবেন যে আমার সন্দেহের তীরটা কেন ওনার দিকে যাচ্ছে। আপনারই খাতা এটা, আপনারই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল এটা, আপনি দেখুন, তাই তো? আগে হ্যাঁ। এই দেখুন, এই যে এত একটা বড় অ্যামাউন্ট আপনি জমা করেছেন আপনার ব্যাংকে, কোথা থেকে এলো এই টাকাটা? এটা আমার নিজের উপার্জন করা পয়সা। না না, রোজগার তো আপনি নিজেই করেছেন, কিন্তু জানার চেষ্টা করছি যে কিভাবে আপনি রোজগার করলেন এই টাকাগুলো। যতদূর আমরা জানি যে উপাধ্যায় সায়েন্টিফিক প্রসেস তো আপনাকে বেতন চেক মারফত দিত, তাহলে এই দেখুন ক্যাশ ডিপোজিট তাও আবার অনেকটা অ্যামাউন্ট ক্যাশ কোথা থেকে এলো আপনার কাছে? আই এম সরি, আমার মনে নেই। আপনার মনে নেই নাকি আপনি এটা একেবারেই মনে করতে চাইছেন না?
সম্ভবত আপনি এটা মনে করতে চাইছেন না যে উপাধ্যায় বাবু, স্বর্গীয় উপাধ্যায় বাবু, ওনার সন্দেহ হয়েছিল যে ওনারই ভেতরের কোনো লোক ওনার গোপনীয় কিছু খবরাখবর তার প্রতিদ্বন্দ্বীকে বিক্রি করে দিচ্ছে, আর ওনার আপনার উপর একটা সন্দেহ হচ্ছিল, আর আপনি এরকমটা করে ওনার প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে বেশ বড় রকমের টাকা কামাচ্ছিলেন, আর সেই রাতে চাকরি থেকে বের করে দিতে যাচ্ছিলেন। আর আমার অনুমান অনুযায়ী তো এটাই যথেষ্ট কোনো ব্যক্তিকে হত্যা করে দেওয়ার জন্য। কি মনে হয় আপনার? ওনার কি মনে হয় সেটা আমি জানি না, তবে এটা হতে পারে সত্যি বা এটা সত্যি নাও হতে পারে। তবে আমার মনে হয় আমার কাছে যে যে সাক্ষী আছে তারা এটা নিশ্চয়ই প্রমাণ করে দেবে যে ওনার মক্কেল একজন খুনি। আর প্রমাণ ছাড়া ওই ক্যামেরা রেকর্ডিং তো আছেই ইওর অনার। মানুষ মিথ্যে কথা বলতে পারে, ক্যামেরা মিথ্যে বলবে না। জসওয়াল বাবু, আপনারই প্রত্যক্ষদর্শী সাক্ষী এটা বলেছেন যে ওই ব্যক্তি অন্য কেউ হতে পারেন যিনি আমার মক্কেলের মতো পোশাক পরেছিলেন। আর যেখানে আপনি ক্যামেরা ফুটেজের বিষয়ে কথা বলছেন, ঠিক আছে, ওই ফুটেজের ব্যাপারটাও এবার বলে দিই আমি। ইওর অনার, এই যে ফুটেজ আমরা এইমাত্র দেখছি সেটার মধ্যে কোনো ব্যক্তি এমন রয়েছেন যিনি কালো পোশাক পরে রয়েছেন, অনেকটা সেই ধরনেরই পোশাক যেরকমটা আমার মক্কেল সেদিন পরেছিলেন। এই ফুটেজে কোথাও আমার মক্কেলের চেহারাটা পুরোপুরি দেখা যায় না ইওর অনার। এক মিনিট পাঠক বাবু, আজ্ঞে, হ্যাঁ আপনি যদি আমাকে একবার বলতে পারমিশন দেন হ্যাঁ, তো আর তাহলে তাছাড়াও আমি আপনাকে বলা থেকে কে আটকাতে পারে বলুন না। কারেক্ট, কিন্তু বর্তমানে আমি নিজে কিছু বলবো না ইওর অনার। আমি আমার পরবর্তী সাক্ষী রমাকান্ত যোশীকে দিয়ে কিছু বলাবো। আপনি দেখে বলুন যে কি এটাই সেই গাড়িটা ছিল যেটা আপনি ফ্যাক্টরির ভেতরে ঢুকতে বা বাইরে বেরোতে দেখেছিলেন ওই ভোর 3:47 আশেপাশে। ইয়েস স্যার। আর গাড়ির যে রেজিস্ট্রেশন নম্বরটা সেটা আপনার ওখানে যে রেজিস্টার থাকে সেখানে আপনি নোট ডাউন করেছিলেন? ইয়েস স্যার। ইওর অনার, ওই রেজিস্টারের কপি আমি প্রমাণ স্বরূপ আমি আদালতে জমা করে দিয়েছি। আর ওই গাড়িটা যার নামে রেজিস্ট্রি করা আছে সেটা আর কেউ না, বদ্রীবাবু। এরপর আমার আর কিছু বলার নেই। যদি পাঠক সাহেব কিছু বলতে চান, আই ডোন্ট মাইন্ড। কিছু বলতে তো আমি এখন চাই না, শুধুমাত্র আপনাকে জিজ্ঞেস করতে চাইছি আমি যে ওই রাতে যেই ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে ম্যাচ হয়েছিল সেটা তো দেখেছেন নিশ্চয়ই আপনি? আরে হ্যাঁ স্যার, ওই ম্যাচটা আমি মিস করেছিলাম, আসলে আমি ডিউটি করছিলাম। খুবই ভালো একটা ম্যাচ আপনি মিস করে ফেলেছিলেন ইওর অনার। ওই ম্যাচটাতে আমরা হেরে যাচ্ছিলাম, ভারত হেরে যাচ্ছিল পাকিস্তানের সঙ্গে মাত্র 5 রানে ইওর অনার। লাস্ট বল ছিল আর ওই ব্যাটসম্যান 6 মেরে একটা আমাদের ম্যাচটা জিতিয়ে আরে দিলেন। হ্যাঁ স্যার, কি শট মেরেছিল ব্যাটসম্যান, পুরো স্টেডিয়াম একেবারে পাগল হয়ে গেছিল স্যার। আর স্যার বলটা তো একবার ম্যাডামের কাছে চলে গেল, হেভি ফর্সা ম্যাডাম। আরে স্যার ম্যাডাম কি ক্যাচ ধরলো তখন স্যার, ম্যাডামকে না হেভি লাগছিল স্যার। ওই কি সব ফালতু আলোচনা চলছে এখানে? পাঠক বাবু, মানে হোয়াট ইজ দিস? মানে এই আদালতের মধ্যে ক্রিকেট ম্যাচ নিয়ে আলোচনা চলছে। ওয়াই? জসওয়াল বাবু, আপনার বুঝতে এত সময় লাগে কেন? সর্বপ্রথম আপনার ডাকা এই প্রত্যক্ষদর্শী সাক্ষী এটা বলছিলেন যে উনি ম্যাচটা দেখতেই পারেননি কারণ উনি ডিউটিতে ছিলেন। এখন ইনি লাস্ট বলটার এত সুন্দর বর্ণনা করছেন যে বলটা ঠিক কিভাবে এসে পড়লো, কিভাবে ড্রপ খেলো বলটা, আর যখন বলটাকে মারা হলো তখন কি বললেন আপনি যেন, দারুণ ঝাক্কাস শট। তো এত সুন্দর একটা বর্ণনা কি করে দিচ্ছেন উনি যখন উনি ম্যাচটা দেখেননি? বলুন আপনি। না না স্যার, আমি শুধু অল্প কিছুক্ষণের জন্য ম্যাচ দেখতে গেছিলাম স্যার, কিন্তু স্যার মার্ডারের অনেক আগে স্যার। এটা তো অসম্ভব একদম। যে বলটার উনি কথা বলছেন সেটা তো 3:46 থেকে 3:48 মধ্যে করা হয়েছিল। তো তাহলে তার আগে নিশ্চয়ই আপনি যাননি, তখনই সেটা দেখছিলেন। তার মানে এটা দাঁড়ায় যে আপনি সেদিন ডিউটিতে তখন ছিলেন না। স্যার আমি ছোট একটা ব্রেক নিয়েছিলাম স্যার। স্যার তাও এই জন্য যে রাতে কেউ আসে না স্যার। না, আমার মনে আছে যে যেই সময় আমি এসেছিলাম ওই ফ্যাক্টরিতে সেই সময় আপনি আপনার যে পার্টনার রয়েছে ওই নিরাপত্তা রক্ষী তার সঙ্গে আপনি ম্যাচ দেখছিলেন। আমার বলার উদ্দেশ্য এখানে হলো এই অনার যে ওই 2 নিরাপত্তা রক্ষী ওই সময় তারা ম্যাচ দেখতে ব্যস্ত ছিল, তাদের ডিউটিতে তারা তখন ম্যাচ দেখছিলেন, যার মানে এটা দাঁড়াচ্ছে যে ইনি এই আদালতে দাঁড়িয়ে অভিযুক্তকে কোনোভাবেই চিনতে পারেন না। যার মানে এটা দাঁড়াচ্ছে জয়সওয়াল বাবু যে আপনার এই প্রত্যক্ষদর্শী সাক্ষী ইনি কিছুই দেখেননি প্রত্যক্ষভাবে।
দাদা আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা সূত্র মারফত এটা জানতে পেরেছি যে স্বর্গীয় উপাধ্যায় বাবু আপনাকে সময় মতো বেতন নাকি দিতেন না। শোনা যাচ্ছে 2-3 মাস ধরে আপনি নাকি বেতন পাচ্ছিলেন না। শুধুমাত্র এটাই নয়, বেশ কিছু বছর ধরে আপনারা বোনাস পাচ্ছিলেন না, সেই কারণে আপনি আর আপনার ওই যে আরো একজন নিরাপত্তারক্ষী বন্ধু ছিল, আপনারা দুজনেই খুবই রেগে ছিলেন উপাধ্যায় বাবুর ওপর। ইওর অনার, আমি শুধুমাত্র এতটুকু বলার চেষ্টা করছি যে এই উদ্দেশ্যটা কিন্তু ছিল, এই দুজন নিরাপত্তারক্ষী তারা রেগেছিলেন তাদের নিয়োগকারীর ওপর। ওনারা তাদের বেতন পাচ্ছিলেন না, তার উপর বোনাসও পাচ্ছিলেন না। ওনাদের কাছে অস্ত্রও ছিল আর অবকাশও। এক মিনিট, সরি। আর পাঠক সাহেব, এই রিভলভারটার কি হবে? যেই রিভলভার দিয়ে উপাধ্যায় সাহেবের খুন হয়েছে, ব্যালিস্টিক রিপোর্টেরও একই বক্তব্য। তো এবার কি আপনি বলবেন যে টুপি জ্যাকেট অন্য কেউ পড়েছে, গাড়িটা অন্য কেউ চুরি করেছিল? আপনি এটাও বলবেন যে অন্য কেউ একজন এই বন্দুকটা দিয়ে খুন করেছিল আর গিয়ে সেটা ওনার গাড়িতে রেখে দিয়েছিল, তাই না? মেনে নিলাম জসওয়াল বাবু যে এই বন্দুক দিয়ে স্বর্গীয় উপাধ্যায় বাবুকে হত্যা করা হয়েছে, কিন্তু ইওর অনার, এই বন্দুকটা আমার মক্কেলের না, আর এর ওপর এই বন্দুকে আমার মক্কেলের আঙুলের ছাপ রয়েছে। আর জসপাল বাবুর কাছে এরকম কোনো প্রমাণ রয়েছে যার থেকে এইটা প্রমাণ হয় আদালতে যে জসপাল বাবু এই বন্দুক থেকে গুলিটা আমার মক্কেল চালিয়েছিলেন। আছে তো আস্তে আস্তে আমি ওটাও প্রমাণ করব, কিন্তু সর্বপ্রথমে আপনার অনুমতি থাকলে আমি মোটিভ অফ মার্ডারটা কি সেটা প্রমাণ করতে চাইব। বন্দুক ব্যবহার করেছেন আগে কখনো? না, একদমই না। এটাই প্রথম কাজ ছিল না উপাধ্যায় সায়েন্টিফিক প্রসেসে? আসলে আমার কাছে সায়েন্সের ব্যাপারে টপ 7 কোম্পানি থেকে অফার ছিল, কিন্তু আমি মিস্টার উপাধ্যায়ের অফারকে অ্যাকসেপ্ট করি। পদ্মশ্রী শ্রী উপাধ্যায়ের যদি ওখানে কাজ পাওয়া যায়, মানে ওখানে কে না কাজ করতে চাইবেন? এটা একটা বেস্ট কেরিয়ারের সুযোগ, তাই না? এক্স্যাক্টলি। আমি মিস্টার উপাধ্যায়কে খুব সম্মান করতাম, কারণ মাইক্রোচিপ ডিজাইন ফিল্ডে উনি কোনো লেজেন্ডের থেকে কম ছিলেন না। না, এমনি আমি কয়েকজনকে জিজ্ঞাসা করছিলাম, প্রশ্ন করছিলাম, জানি না কেন এমনি একটা উড়ো খবর পেলাম যে উপাধ্যায় সাহেবকে, মানে ওনার কৃতিত্বে আপনি ওনাকে হিংসা করতেন। ওনার লাস্ট অ্যাচিভমেন্টগুলো দেখার পরে কোনো ভালো সায়েন্টিস্ট একটু আধটু জেলাসি তো করবেই, কিন্তু একটা কথা আপনাকে ক্লিয়ার করতে চাই, উনি সুপারচিপ ডিজাইনে কোনো স্পেশাল ইনভেনশন করেননি। ইট ইজ ভেরি সিম্পল। আবেগ এমনই হয় যে চেপে রাখতে গেলেও চেপে রাখা যায় না। এনিওয়ে, এই যে সুপার কুলিং চিপ, এটা কি এটা, মানে ব্যাপারটা কি? আমি শুনেছি যবে থেকে এটা বাজারে এসেছে তবে থেকে একেবারে যাকে বলে হইচই পড়ে গেছে, একেবারে ঝড় উঠে গেছে। অ্যাকচুয়ালি সুপার চিপ কুলিং প্রসেসে একটা বড় টেকনিক্যাল ফল্ট ছিল, আর যার জন্যে ম্যানুফ্যাকচারিংয়ে প্রবলেম আসছিল, আর তার সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর খুব বড় ধরনের লোকসান হয়েছিল। কিন্তু পরে তো উপাধ্যায় সাহেব এর সমাধান বার করেছিলেন এবং যার জন্য যা লোকসান হয়েছিল তার পূরণ হয়ে গেছিল। টিউশনটা সেটা আপনার নামে রেজিস্টার হোক, যাতে আপনিও একজন বড় সায়েন্টিস্ট হয়ে যান, পদ্মশ্রী আপনিও হয়ে যান। কিন্তু উপাধ্যায় সাহেব জানতে পেরে গেছিলেন যে আপনার ইন্টেনশনটা কি, আর এর জন্য যা তর্কাতর্কি হয়েছিল, আর তাই আপনি উপাধ্যায় সাহেবকে। একদমই ভুল কথা এটা। ওই সলিউশনটা আমার ছিল, যেটাকে উপাধ্যায়বাবু চুরি করেছিলেন। আর যখন আমি ওনাকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম তখন উনি। বদ্রি, কন্ট্রাক্ট সাইন করবার সময় তুমি তো এটা জানতে যে তুমি আমার এখানে কাজ করছো, তোমার দক্ষতা, তোমার আইডিয়া সমস্ত আমার প্রপার্টি। অন্য কারো কাজে নিজের নামে শিলমোহর দেওয়া, এটাকে তো অন্যের আইডিয়া চুরি করা বোঝায়। আমাকে চোর বলছো তুমি? আমি পদ্মশ্রী, এত সাহস কি করে হলো তোমার? ক্ষমা করবেন স্যার, যদি আপনি আমার কাজকে নিজের নামে শিলমোহর দেন তাহলে আমি বাধ্য হব সবার সামনে এটা এক্সপোজ করতে। আই রিকোয়েস্ট ইউ স্যার, প্লিজ ডোন্ট ডু দিস। এরকম করবেন না, একদমই ভালো হবে না এটা। ইউ আর ফ্রড, বেটার ইউ গেট আউট ফ্রম হিয়ার। স্যার, মোটিভ অফ মার্ডার আমি প্রমাণ করে দিয়েছি। উপাধ্যায় সাহেব কপিরাইট চুরির কেস করেছিলেন ওনার বিরুদ্ধে, অভিযুক্ত করেছিলেন, এই কারণে ওনার চাকরি চলে গেছিল, উনি অসহায় হয়ে পড়েছিলেন, জেলাসি বেড়ে গেছিল, রাগ হয়েছিল, আপনার মনে হয়েছিল আপনার পর্দা ফাঁস হয়ে যাবে, এই জন্য আপনি পাঠক সাহেবের অফিসে গেছিলেন, ওখান থেকে আপনি ওয়াশরুমে গেছিলেন, ওয়াশরুমের জানলা দিয়ে বাইরে বেরিয়েছিলেন, গাড়িতে করে ফ্যাক্টরিতে পৌঁছেছিলেন, ওনার খুন করেছিলেন, আর ধীরে সুস্থে ফিরে এলেন আগের মতো ওয়াশরুমে। না,
আমি ওনাকে খুন করিনি। ইওর অনার, যেই প্রমাণগুলো জয়সওয়াল বাবু এখানে পেশ করলেন এই আদালতে, আমি সেই প্রমাণগুলোকে কিন্তু ভুল প্রমাণ করে দিয়েছি। এখন উনি খামোখাই এই সমস্ত কথা বলছেন, ওই সমস্ত জায়গায় আঙুলের ছাপ, সেখানে কার্যালয়ে আঙুলের ছাপ। তো এটা স্পষ্ট ইওর অনার যে এই জায়গাটা ওনার এবং এই কার্যালয়ে উনি কাজ করে থাকেন। তো এই সমস্ত জায়গায় ওনার আঙুলের ছাপ পাওয়া এটা খুবই স্বাভাবিক। প্রশ্ন এখন এটা উঠছে যে এই সমস্ত জায়গায় উনি ছাড়া আর কার কার আঙুলের ছাপ পাওয়া গিয়েছে? পাঠক সাহেব প্লিজ দেখুন, মোটিভ অফ মার্ডার তো আছে ওনার কাছে, আর দ্বিতীয়ত বাথরুমের ব্যাপারটা আপনি মানতে চাইছেন না। আমি বলছি উনি এমনটাই করেছেন, আর এটাও বুঝে নিন যে উনি আপনার আবেগকে কাজে লাগিয়েছেন আর অপরাধ করেছেন এবং আপনাকে সেই অপরাধের সহকারী বানিয়েছেন। এটা হলো সেই ব্যাংক স্টেটমেন্ট যেটা আপনি চেয়েছিলেন। এত বড় অ্যামাউন্টের টাকা, আর সেটা আবার উপাধ্যায় বাবু নিজেই দিয়েছিলেন। বেশ ইন্টারেস্টিং। ইওর অনার, কথা শুরু করার আগে এমন কিছু কথা রয়েছে যেগুলো স্পষ্ট করে দিতে চাইবো আপনার সামনে। আপনি বলেছিলেন যে এই যে আবিষ্কারটা রয়েছে, এই সমস্ত জিনিসগুলো ঠান্ডা রাখার জন্য, এই আবিষ্কারটা আপনিই করেছিলেন। এই যে আবিষ্কারটা রয়েছে সলিউশনের, এটার যদি মূল্য নির্ধারণ করা যায় বাজারে, কত টাকা হতে পারে? কম করে তো কোটি টাকা হবেই। আর এমনিতেও সলিউশন ছাড়া সুপার চিপের ম্যানুফ্যাকচারিং পসিবলই হতো না। প্রোডাক্টের দামও খুব বেশি হতো, আর ওভার রেটিংয়ের চান্সও খুব বেশি থাকতো। ইনফ্যাক্ট সত্যি বলতে কি, এটাই ফিল্ডে অনেক বড় আবিষ্কার ছিল, আর এটা অনেক বড় বড় অ্যাওয়ার্ডও পেত। ইওর অনার, এরকমই অনুভূতির জন্য স্বর্গীয় উপাধ্যায় মশাই বেঁচেছিলেন। আর কোথাও না কোথাও আমার সন্দেহ হচ্ছে যে এই অনুভূতির কারণেই উনি মৃত্যুকেও বরণ করে নিয়েছেন। এতে কোনো সন্দেহ নেই যে ওনার অ্যাচিভমেন্ট আর ওনার ডিসকভারি ইনভেনশন অনেক ছিল, কিন্তু গত কয়েক বছর ধরে গত কয়েক বছর ধরে কি? গত কয়েক বছর ধরে এটা শোনা যাচ্ছিল যে উনি ইয়াং আর ব্রাইট সায়েন্টিস্টদের হায়ার করে তাদের ইনভেনশনে নিজের নাম লাগিয়ে দিত। ইওর অনার, আমার কাছে এখানে কিছু থিসিস রয়েছে যেটা বিজ্ঞানের কয়েকজন ছাত্ররা লিখেছেন। ইওর অনার, এই সমস্ত থিসিসগুলো স্বর্গীয় উপাধ্যায় বাবুর থিসিসের সঙ্গে মিলে যায়, যেই থিসিসের কারণে ওনাকে গত 12 বছর ধরে বিভিন্ন সম্মানে সম্মানিত করা হচ্ছিল। আমার হাতে এই অধিকার পত্রটা রয়েছে। উপাধ্যায় সায়েন্টিফিক প্রসেসেস, উপাধ্যায় বাবুর কোম্পানি জয়েন করার 3 মাস আগে ইনি এই আবিষ্কারটা রেজিস্ট্রেশন করিয়েছিলেন ইওর অনার। যার মানে এটা দাঁড়াচ্ছে ইওর অনার যে এই সলিউশনটার আবিষ্কার ইনিই করেছিলেন। আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে উপাধ্যায় বাবুর মৃত্যুর এই যে ঘটনাটা, এটা ওনারই এক ধরনের আবিষ্কার ছিল। নিজের সম্মান, সমাজে নিজের প্রতিষ্ঠা বাঁচিয়ে রাখার জন্য উনি এই কাজটা করেছিলেন। আমরা সবাই জানি ইওর অনার যে উনি আতঙ্কিত ছিলেন, আর একজন আতঙ্কিত ব্যক্তির এই ধরনের কাজ করা এটা খুব একটা আশ্চর্যের বিষয় নয়। স্যার, আপনার মক্কেলকে কিছু জিজ্ঞাসা করতে চাই। ক্যান আই? অফকোর্স। থ্যাংক ইউ স্যার। 30 মিনিট ধরে বাথরুমের ভেতরে আপনি কি করছিলেন? আসলে আমি ওখানে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। মানে আপনি বাথরুমে পড়ে গেছিলেন? হ্যাঁ। অজ্ঞান হয়ে গেছিলেন, সেই কারণে আঘাত লেগেছে, তো সেটা বলেননি কেন এতক্ষণ? ইওর অনার, এই কথাটা বলতে আমার মক্কেলের মনে খানিক লজ্জা অনুভব হচ্ছিল। হত্যার বিষয়ে ভাবতে ভাবতে ওনার মধ্যে একটা মানসিক প্রভাব পড়ছিল ইওর অনার। আর শান্ত হওয়ার জন্য উনি রেস্টরুম গেলেন আর এক ধরনের রাসায়নিক সেবন করলেন যাতে ওনার মানসিক চাপটা একটু কম পড়ে আর সৃষ্টি হওয়া ভয়টা একটু দূর হয়। তো আপনি এটাই মনে করছেন যে আমি আপনার কথা মেনে নেব আর জজ সাহেবও আপনার কথা মেনে নেবে? জয়সওয়াল বাবু, শেষে গিয়ে আদালত সত্যিটাকেই মেনে নেয়। ইওর অনার, এই সময় আমি স্বর্গীয় উপাধ্যায় বাবুর স্ত্রীকে কাঠগড়ায় ডাকতে চাইব। এই মেডিকেল রিপোর্ট অনুযায়ী ইওর অনার, স্বর্গীয় উপাধ্যায় বাবু পার্কিনসন্স ডিজিজের দ্বারা আক্রান্ত ছিলেন। আমি ঠিক বলছি কি? ধন্যবাদ। এই রোগের কারণে ইওর অনার, অনেক বুদ্ধিমান ব্যক্তিত্বরাও তাদের বুদ্ধিশুদ্ধি হারিয়ে ফেলেন। আপনার স্বামীও কি এরকম কোনো সংকেত দিচ্ছিলেন, ইঙ্গিত দিচ্ছিলেন এ বিষয়ে? আগে হ্যাঁ,
বাড়িতে আমার খুব অসুবিধে হয়ে যাচ্ছিল। ওনার অসুখ খুবই অ্যাডভান্স স্টেজে ছিল। উনি বলতেন এভাবে বেঁচে থাকার থেকে তো মরে যাওয়াই ভালো। এই ধরনের জীবন যাপনের থেকে মৃত্যুই ভালো। এখানে আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলছি অনার, যিনি খুবই ভয়ঙ্কর একটা রোগের সঙ্গে লড়াই করছিলেন। তার উপরে বদ্রি সিং এর আনা, তার উপর এই চুরির অভিযোগটা। জানি না সেই সময় ওনার মধ্যে দিয়ে কি যাচ্ছিল, কি আত্মহত্যা বা বা এই ধরনের কোনো কিছু চিন্তা ভাবনা আসছিল কি ওনার মধ্যে? অর্থাৎ ওনার এই যে দীর্ঘদিনের উপলব্ধি ছিল, এটা নিয়ে বেশ গর্বিত ছিলেন উনি, তাই না? দেওয়ালে আটকানো ছবি, শেলফে রাখা অ্যাওয়ার্ডস আর ট্রফিজ ওনার সন্তানদের থেকেও বেশি প্রিয় ছিল। এই বিষয়টার দুঃখ তো রয়েছে নিশ্চয়ই আপনার, কিন্তু এখন তো উনি চলে যাওয়ার পর তো আপনি বেটার অনুভব করছেন আপনি, তাই না? স্বামী যেমনই হোক, কোনো মহিলা কি আছে যিনি নিজেকে বিধবা বলতে পছন্দ করবেন? আই ডোন্ট নো, সম্ভবত কোন এরকম মহিলা যার নিজের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে। এরকম কোন মহিলা যিনি তার স্বামীর কোম্পানিকে বিক্রি করে দিয়ে কোটি টাকার মালকিন হতে চাইছিলেন না নিজেই। এই স্বর্গীয় প্রফেসর বাবুর মৃত্যুতে সব থেকে বেশি লাভ ওনার স্ত্রীর হওয়ার কথা, ঠিক বললাম কিনা? কি যাতা বলছেন আপনি? আপনার সাহস কি করে হলো আমার উপর এত জঘন্য আরোপ লাগানোর? এখন আমরা সবাই জানি যে আপনার স্বামী একটু ভয় পাওয়া এই ধরনের মানুষ ছিলেন, আর আর বদ্রি সিং বাবু ওনার ওপর কেস করতে চাইছিলেন। ওনার এই যে গুপ্ত রোগ ছিল, সেটা সমস্ত বৈজ্ঞানিক মহলের সামনে নিয়ে এসে ওনাকে অপমান করতে চাইছিলেন। আর আপনি নিজেই বললেন দুঃখের এই জীবনটা থেকে মৃত্যুই ভালো। মৃত্যু ভালো কিনা সেটা জানি না, কিন্তু কথাটা ভালো আপনি বলেছেন, মানে যেটা প্রমাণ করার আপনি চেষ্টা করছেন যে ইনিই খুন করেছেন। আমি এটা বলছি না যে মিসেস উপাধ্যায় শ্রী উপাধ্যায়কে হত্যা করেছেন। আমি এটা বলার চেষ্টা করছি এই যে রোগ থেকে আক্রান্ত ছিলেন উপাধ্যায় বাবু, ধীরে ধীরে এই রোগটা তার মাথায় প্রভাব ফেলছিল, তার মানসিক পরিস্থিতি নষ্ট করছিল। আর এরকম এক ধরনের মানসিক পরিস্থিতির শিকার তিনি হলেন, যেই পরিস্থিতিতে উনি স্বয়ং এই হত্যাটা করে ফেলার পুরো পরিকল্পনাটা তৈরি করেন। সহায়ক হিসেবে ওনার স্ত্রী এই গোটা বিষয়টা উপলব্ধি করলেন। কিন্তু তবু প্রতিটা দিক থেকে কেন এটা মনে হচ্ছে যে বদ্রি বাবুই এই খুনটা করেছেন? যেরকমটা মিসেস উপাধ্যায় বললেন, দুঃখ কষ্টের এই জীবন থেকে মৃত্যুই ভালো। তো যদি বদ্রি সিং বাবু এই কপিরাইটের থেফট প্রমাণ করতে সফল হয়ে যান, তো পুরো এই বিজ্ঞানের চিত্র থেকে প্রফেসর বাবুকে বের করে দেওয়া যেত, আর আর এই রোগটার কারণে ওনার মৃত্যুও হয়ে যেত। দুদিক থেকেই ওনার অনেকটা ক্ষতি হতো। এখানে উনি নিজে নিজেকে হত্যা করলেন, আর এই হত্যার অভিযোগে বদ্রি সিং বাবুকে ফাঁসিয়ে দিলেন। বদ্রি সিং বাবুকে ফাঁসিয়ে দিয়ে নিজের রোগ থেকে, নিজের কষ্ট থেকে মুক্ত হয়ে গেলেন। একটা তীর, দুটো শিকার। মিস্টার পাঠক, ফর ইয়োর ইনফরমেশন আপনাকে বলে দিই, যে রাতে ওনাকে খুন করা হয় আমি এখানে ছিলাম না। আচ্ছা, তো কোথায় ছিলেন আপনি? ফ্যাক্টরিতে? আমি আমার কিছু বন্ধুর সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে ছিলাম, ম্যাচ দেখতে গেছিলাম। এই কথাটার কোনো প্রমাণ, কোনো সাক্ষী? এক মিনিট, এই দেখুন, এটা ওখানকার ছবি যেখানে আমি বন্ধুদের সঙ্গে ছিলাম। স্যার, উনি তো ছিলেনই না, তো খুন করলেন কি করে? হে ফুলকলি, ওই দেখ। তুইও কি সেটাই দেখছিস যেটা আমি দেখতে পাচ্ছি এখানে? এডি স্যার, স্যার আপনার সেই রাতটা মনে আছে না, যেদিন আপনি আমাকে এখানে সবার আসা যাওয়ার রেকর্ডটা রাখতে বলেছিলেন? হ্যাঁ, মনে আছে। স্যার সেদিন রাতে আমার ভাইপো সূর্য আমার সঙ্গে ছিল। কি তাড়াতাড়ি বলো, আর আমার দেরি সেই হয়ে দিনই ও যাচ্ছে। জীবনের প্রথম নতুন মোবাইল ফোনটা কিনেছিল স্যার, আর সেই মোবাইল ফোন দিয়েই ও একটা ভিডিও করেছিল। ব্যাস ওটাই আপনাকে দেখানোর আছে, দেখা।
আচ্ছা, এখন আপনি আমাদেরকে এটা বলুন যে আপনি উপাধ্যায় সায়েন্টিফিক প্রসেসে চিফ সিকিউরিটি গার্ড বা সিকিউরিটি ইনচার্জ ছিলেন। আমি আপনাকে আগেই বলেছি যে আমি ওখানকার সিকিউরিটি ইনচার্জ, আর সমস্ত সিকিউরিটি গার্ডেরা আমার আন্ডারেই কাজ করে। আপনি যদি ওখানকার চিফ সিকিউরিটি ইনচার্জ হন, তো ঘটনার দিন রাতে তো আপনার ওখানে থাকার কথা, কিন্তু আপনি সেখানে উপস্থিত ছিলেন না, এরকমটা কেন? আমি ওখানেই ছিলাম, ওখানেই হাজির ছিলাম, আর ডিউটিতেই ছিলাম। এটা আপনি বলছেন যে আপনি সেদিন ওখানে ছিলেন, ডিউটিতে ছিলেন, কিন্তু আপনার যে দুজন গার্ড রয়েছেন যোশী আর যাদব, তারা তাদের বক্তব্যে বলেছেন যে তারা তো আপনাকে সেদিন দেখেনি, কিন্তু ঘটনার পরবর্তীকালেই তারা আপনাকে দেখে। স্যার, ওই দুজন হলো একেবারেই অলস, তাই আমি ওদের ডিউটি থেকে বের করে দিয়েছি। এটা শুনলাম যে আপনার বস উপাধ্যায় বাবু এটা জানতেন যে আপনি অনেকটা টাকা লস করেছেন জুয়াতে, আর যদি আপনি এই টাকাটা ফিরিয়ে না দেন। স্যার, চাপ তো থাকবেই লাইফে, আর এরকম তো চলতেই থাকে মানুষের। কিন্তু সেই রাতে আপনি আপনার এই এত বড় ক্ষতির পূরণ করার একটা বেশ সুবর্ণ সুযোগ পেয়েছিলেন, যেটা আপনার বাকি জীবনটাকে খুব সুন্দর পথে, সঠিক পথে নিয়ে আসতো, তাই না? আপনি কি বলছেন আমার কিছু মাথায় ঢুকছে না না। না, আমি বুঝিয়ে বলছি আপনাকে। এই যে উপাধ্যায় বাবু একটা পরিকল্পনা করেছিলেন নিজেকে হত্যা করে ফেলার আর তার দোষারোপে বদ্রি সিংকে ফাঁসানোর, একজন উপযুক্ত আর শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে আপনি সেটাকে বাস্তবায়ন করতে একটু সাহায্য করে দিলেন। কিন্তু বিস্ময়ের বিষয় হলো এই, আপনার ব্যাংকের এই তালিকা, এই দেখুন, এটা অনুযায়ী উপাধ্যায় বাবু আপনার নামে খুবই বড় একটা অ্যামাউন্টের চেক কেটে দিয়েছিলেন, যেটা আপনি আপনার অ্যাকাউন্টে জমা করেছিলেন। আর এটা দেখুন যে এই চেক যেটা আপনি জমা করেছিলেন, এটা সেটার স্টপ পেমেন্ট অর্ডার যেটা আমরা ব্যাংক থেকে পেয়েছি। উপাধ্যায় বাবু আপনাকে এত টাকার একটা চেক দিলেন। আর স্যার, আমি কি বলবো এই ব্যাপারে? আমার তো আমি কিছুই মাথায় ঢুকছে বোঝাচ্ছি, না। আমি মানে, বুঝিয়ে বলছি। ইওর অনার, উপাধ্যায় বাবু ওনার নামে একটা বড় অ্যামাউন্টের চেক কাটলেন, যার মানে এটা দাঁড়াচ্ছে যে উপাধ্যায় বাবু চাইছিলেন যে পরিকল্পনাটা উনি বানিয়েছিলেন নিজেকে হত্যা করার, বদ্রি সিংকে ফাঁসানোর, সেটার মধ্যে ওনার সাহায্য চাইছিলেন। আর ওই চেকটার স্টপ অর্ডার করানোর এটা মানে দাঁড়ায় ইওর অনার যে উপাধ্যায় বাবু ঠিক শেষ মুহূর্তে নিজের পরিকল্পনা বদলে ফেলেন। এবার ইওর অনার, বনসাল সাহেবের বিরুদ্ধে অন্তিম প্রমাণ হিসেবে আমি একটা ভিডিও পেশ করতে চাইব এই আদালতে, যেটা একজন ব্যক্তি তার মোবাইল ফোন দিয়ে তুলেছিলেন। আমার মক্কেলের মতন পোশাক আশাক পরে ওনার গাড়ি চুরি করার মানুষটা তো আপনিই ছিলেন। এটা তো এবার খুবই পরিষ্কার ব্যাপার হয়ে গেল। যখন বনসাল বাবু ওখানে ওই ফ্যাক্টরিতে পৌঁছলেন, উপাধ্যায় বাবুর ক্যাবিনে গিয়ে পৌঁছলেন, এটা জানতেন যে ওই চেক যেটা উপাধ্যায় বাবু ওনাকে দিয়েছিলেন ওইটা উনি নিজে আটকে দিয়েছেন, আর তারপর এই ধরনের ঘটনা ঘটলো। অনেকটা এরকম হয়েছিল ইওর অনার। ইনি ওই ঘটনার দিন রাতে দুজন অপটু গার্ডকে ডিউটিতে রেখেছিলেন, কেননা উনি জানতেন যে ওরা ডিউটিতে মন দেবে না, ম্যাচ দেখতে ব্যস্ত হয়ে পড়বে। ইনি বাইকে করে বেরোন ওখান থেকে এটা বলে যে উনি ওনার বাড়িতে যাচ্ছেন বিশ্রাম করতে, কিন্তু তারপর উনি আমার অফিসে আসেন, যেখান থেকে উনি বদ্রি সিং বাবুর গাড়িটা চুরি করেন। সেখান থেকে ফ্যাক্টরিতে যান ইওর অনার, যেখানে গিয়ে উনি উপাধ্যায় বাবুকে হত্যা করেন। তারপর গাড়িটা আমার অফিসে রেখে পুনরায় ফ্যাক্টরিতে ফিরে আসেন, যেন কিছু হয়নি সেদিন। যেই জামাকাপড়গুলো ব্যবহার উনি হত্যার সময় করেছিলেন সেগুলো ইওর অনার ওনার বাড়ি থেকে পাওয়া গিয়েছে। এই ফরেন্সিক রিপোর্টটা যেটা বলছে যে ওই বন্দুকটার উপর রক্তের কিছু অংশ পাওয়া গিয়েছে ইওর অনার, যেটা বনসাল বাবুরই, আর মাথাতে ওই পেপার ওয়েটটা ছুঁড়ে মারেন সেই সময় রক্ত ছিটকে ওনার বন্দুকে এসে লাগে। দ্য ডিফেন্স রেস্ট ইওর অনার। সমস্ত সাক্ষী এবং প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত বীরেন বনসালকে সত্তর হেফাজতে নেওয়ার হুকুম দিচ্ছে, আর বদ্রি সিংকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। For more updates, subscribe to our channel,
Click the show links and enjoy watching the videos.